প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের পরে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ক্লাস করব। এই তৃতীয় অধ্যায়টি মূলত আমাদের লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু তৃতীয় অধ্যায়ের আমি ক্লাস যেগুলা নিব সেগুলা দুইটা পার্টে নিব। একটু হচ্ছে থিওরি, যেখান থেকে পরীক্ষায় বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন আসবে, এবং দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল, যে বিষয়গুলো করলে আপনারা যে জিনিসগুলা একটু কনফিউশন বা বুঝতে কঠিন মনে করেন সেই জিনিসগুলা ক্লিয়ার হবেন। তো প্র্যাকটিক্যাল যে ক্লাসটা নিব সেটা আমি ফেসবুক এবং ইউটিউবে আমাদের লাইভের মাধ্যমে নিব। তো আজকের ক্লাসের যে টপিকগুলা, সেই টপিকগুলো হচ্ছে যে প্রথমে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যারের কথা আমরা জানবো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এক্সেস, এইগুলা। দেন হচ্ছে মাইক্রোসফট অফিস সম্পর্কে জানবো, ডকুমেন্ট সংরক্ষণ, সম্পাদনা সরঞ্জাম, অ্যান্ড হচ্ছে যে হাইপার লিঙ্ক। এই বিষয়গুলো মূলত আমরা এই অধ্যায়ের যে মেন যে পয়েন্ট বা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোই মূলত এই টপিকগুলা। তো আমরা প্রথমে জানবো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে আমরা কি বুঝি বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি। প্রথমে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে আমরা এটা বুঝি যে কোনো একটা লেখা, এটা কিবোর্ডের মাধ্যমে আমরা লিখে সেটাকে বিভিন্ন আকৃতি দিয়ে বিভিন্নভাবে সুসজ্জিত করে সেটা যাতে ছাপানো যায়, প্রিন্ট করা যায়, সেই পদ্ধতিটাকেই বলা হয় ওয়ার্ড প্রসেসিং। আমরা একটু গোছানোভাবে যদি সংজ্ঞাটা পড়ি, কম্পিউটার দিয়ে লেখালেখির কাজ যেমন কিবোর্ডের মাধ্যমে, কম্পিউটার দিয়ে লেখালেখির কাজ যেমন কিবোর্ডের মাধ্যমে শব্দ টাইপ করে, সম্পাদনা, অন্যান্য কাজ করে প্রয়োজন অনুযায়ী সুসজ্জিত করে কাগজে ছাপানোর প্রক্রিয়াকে, তার মানে আমরা কম্পিউটার দিয়ে লেখালেখির কাজ যেমন কিবোর্ডের মাধ্যমে, এই যে কিবোর্ড থেকে আমরা যেটা লিখি, এখান থেকে আমরা যেটা লিখি এই লেখাগুলোকে বিভিন্নভাবে টাইপ করে এবং এইগুলা প্রয়োজন অনুযায়ী সুসজ্জিত করে, যদি টেবিল করার প্রয়োজন হয়, যদি লেখাটা বোল্ড করার প্রয়োজন হয়, এবং দেন হচ্ছে এটা প্রিন্ট করা, এটা হচ্ছে যে ছাপানোর যে প্রক্রিয়া, সেই ছাপানোর প্রক্রিয়াকে বলা হয় কি ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসর আছে, এর মধ্যে আবার প্রসেসিং এক জিনিস এবং হচ্ছে প্রসেসরটা আর এক জিনিস। এই যে যে যন্ত্র বা উপকরণের সাহায্যে কোনো লেখাকে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিশেষ আঙ্গিকে তৈরি করে, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিশেষ আঙ্গিকে তৈরি করে মুদ্রণ, মুদ্রণ মানে ছাপানো, একই কথা, ছাপানোর উপযোগী করা হয়, তাকে ওয়ার্ড প্রসেসর বলে। অর্থাৎ আমরা যে সফটওয়্যারটার মাধ্যমে এই ওয়ার্ডকে বিভিন্ন আকৃতি দিচ্ছি, বিভিন্নভাবে সাজাচ্ছি, এবং একজন ব্যবহারকারী যেমনটা সে একটা তথ্য চাই সেইভাবে আমরা উপযোগী করে দিচ্ছি, এই সফটওয়্যারটিকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। আমরা সংজ্ঞাটাও দেখবে, এখানে যে সংজ্ঞা যেটা দেওয়া আছে, কয়েকটি বহুল পরিচিত বা ব্যবহৃত কয়েকটি জনপ্রিয় সফটওয়্যার আছে, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড মূলত এটা কিন্তু অফিসিয়াল যত লেখালেখি আছে সব ধরনের লেখালেখিতে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে এটা কিন্তু ব্যবহার করা হয়। দেন আছে আমাদের ওয়ার্ড পারফেক্ট, এটাও ওই লেখালেখির জন্য। ওয়ার্ড স্টার, এরপর আছে লেটেক, এটা লেটেক্স না লেটেক, যখন আমরা উচ্চারণ করবো সেটা বলবো লেটেক। এরপর হচ্ছে পিএফএস রাইট, এটাও লেখালেখি করার জন্য ব্যবহার করা হয়। ডিসপ্লে রাইট, ডক্স রাইট, নোটপ্যাড ওয়ার্ডপ্যাড, অর্থাৎ নোটপ্যাড ওয়ার্ডপ্যাড এটাও কিন্তু ওই ওয়ার্ড প্রসেসর একটা সফটওয়্যার। দেন আছে ওপেন অফিস রাইটার, অ্যান্ড হচ্ছে গুগল ডক্স, অ্যাপেল পেজেস এবং লিব্রে অফিস রাইটার। মোট হচ্ছে যে আমাদের এখানে 11টা, আরেকটি আছে ওয়ার্ডপ্যাড, যেটা মোট 12টা সফটওয়্যার মূলত ব্যবহার করে। একটা লেখা এখানে স্কিপ আছে, এটা আমাদের যে স্লাইড আমরা পিডিএফ দিব, পিডিএফে আরো সুন্দরভাবে এটা স্পষ্টভাবে বোঝা যাবে। এখান থেকে যেমনটা প্রশ্ন আসবে, এখান থেকে মূলত শর্ট যে কোশ্চেনগুলা পরীক্ষাতে আসে ওই শর্ট টাইপের প্রশ্নগুলাই মূলত আসবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনারা ভেবে নেন যে এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে এটা সংক্ষেপে আপনারা পাবেন, যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে সেটা। ওয়ার্ড প্রসেসিং কি, কয়েকটি ওয়ার্ড প্রসেসিং এর নাম লিখো, ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যার আছে এর নাম লিখো। এটাই যে শর্ট প্রশ্ন যেগুলো সেখানে 2, 3 বা 4 নম্বরের জন্য আসতে পারে। এর পরবর্তী যে টপিকটা আমরা জানবো এবং যেখান থেকে রচনামূলক প্রশ্ন আসবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিসের অনেকগুলো ফিচার আছে, সেই ফিচারগুলো প্রথমে এখানে লেখালেখি করার জন্য এক টাইপের সফটওয়্যার ব্যবহার করা হয়।
কোনো কিছু প্রেজেন্ট করার জন্য এক টাইপের সফটওয়্যার ব্যবহার করা হয়, হিসাব নিকাশের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। তো আমাদের এখানে আমরা একটু খেয়াল করি যে কম্পিউটারে লেখালেখি করা, কম্পিউটারে লেখালেখি করার জন্য যে এখানে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যারটা ব্যবহার করি, এরপর হিসাব নিকাশ, এটা হচ্ছে যে এক্সেল যে সফটওয়্যারটা ব্যবহার করি, এবং হচ্ছে যে প্রেজেন্টেশন আমরা পাওয়ার পয়েন্ট যেটা ব্যবহার করি, ডেটাবেজ ম্যানেজমেন্ট মাইক্রোসফট এক্সেস, যেটা বিভিন্ন অজস্র তথ্য যেখানে সংরক্ষণ করে রাখা যায়। এই কাজগুলো করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর যে সেট, এই প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর সেটকেই কি বলা হয়? মাইক্রোসফট অফিস। তার মানে মাইক্রোসফট অফিসের মধ্যে কি কি আছে? কম্পিউটারে লেখালেখি করা যায়, হিসাব নিকাশ করা যায়, প্রেজেন্টেশন তৈরি করা যায় বিভিন্ন সভা সেমিনার এবং বিভিন্ন তথ্য আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করার জন্য, এবং অনেক তথ্য যেমন বিভিন্ন অ্যাপসের মধ্যে, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে অনেক তথ্য রাখার জন্য ডেটাবেজ ম্যানেজমেন্টের মতো যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস। এই কাজগুলো করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর এই সমন্বিত এই সেটকেই বলা হয় কি? মাইক্রোসফট অফিস। আপনি যখন কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করবেন, তখন কিন্তু ওই একটা সফটওয়্যারের মধ্যে আপনার এই সবগুলো যে ফিচার, সবগুলো যে আলাদা আলাদা যে কাজ, এই সবগুলো কাজ আপনি পাবেন। দেন আমরা দেখি যে মাইক্রোসফট অফিসের প্রধান অ্যাপ্লিকেশন সমূহ। মাইক্রোসফট ওয়ার্ড, তার মানে যেটা লেখালেখির জন্য যেটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার। এর কাজ যদি আমরা বলি যে এই ওয়ার্ড এটা কি কি কাজে ব্যবহার করা হয়, ওই সফটওয়্যারটা কি কি কাজে ব্যবহার করা হয়, যেমন চিঠি, বিভিন্ন নোটিশ, আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, রিপোর্ট, বই টাইপ করা, এবং বিভিন্ন লেখার যে ফরম্যাটিংটা আছে, আমরা যে বই টাইপ করে লেখার ফরম্যাটিং করি, এই সকল তথ্যের জন্য, অর্থাৎ লেখালেখি যে যাবতীয় কাজগুলো আছে, এই লেখালেখি কাজগুলো করার জন্যই মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয়। এটার মাধ্যমে বানান সংশোধন করা যায়, বিভিন্ন টেবিল তৈরি করা যায়, ছবি সংযুক্ত করা যায়। আমরা যদি এই সফটওয়্যারটা যদি একটু দেখি, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা যদি একটু দেখি, কম্পিউটারের মধ্যে এই যে ওয়ার্ড যে সফটওয়্যারটা আছে, এইটাই মূলত এই যে মাইক্রোসফট ওয়ার্ড, কিন্তু এই সফটওয়্যারটা এইগুলা কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন লেখালেখি করার জন্য, কোনো টেক্সটকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য। এইটাই হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা একটু পরেই এটা একটু ব্যবহার জানবো। দেন আমাদের পরবর্তী টপিক যদি দেখি যে মাইক্রোসফট এক্সেল, এই অফিসের মধ্যে যে টাইপটা হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয় যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এটি মূলত বিভিন্ন অ্যারিথমেটিক গাণিতিক কাজ করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এটার কাজ, যেমন আমরা বিভিন্ন হিসাব নিকাশ যেগুলো করি, যেমন বাজেট তৈরি হোক, বেতন শিট, রেজাল্ট শিট, এবং জটিল গাণিতিক, এখানে বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে এই কাজগুলো করা হয়। চার্ট বা গ্রাফের মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন। দেন হচ্ছে ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন ডেটাকে অ্যানালাইজ করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। এই যে আমি আগেই বললাম যে বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে খুবই স্বল্প সময়ে যে কোনো গাণিতিক কাজ, এটা যোগ বিয়োগ হোক বা যোগ বিয়োগ গুণ, যে কোনো গাণিতিক কাজ এই এক্সেলের মাধ্যমে কিন্তু করা যায়। তাহলে এই সফটওয়্যারটা যদি আমরা একটু দেখি যে এক্সেল সফটওয়্যারটা কেমন, আমরা এর ব্যবহারগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে করব। এক্সেল মূলত ওই মাইক্রোসফটের একটি ফিচার, এখানে এই যে যেখানে বিভিন্ন রো কলাম টাইপের তথ্য থাকে, এইগুলা এই যে এখানে এই সেলের মধ্যে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে আমরা মান বের করতে পারি। আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হবে সেখানে আমরা এই সফটওয়্যারগুলোর কাজ, বিভিন্ন সূত্র সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আগে পরীক্ষায় একটু ভালো প্রস্তুতি নিয়ে একটু মনোবল থাক যে না, আমার আইসিটি পরীক্ষা ভালো হবে, যাতে বাকি যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর উপরেও কনফিডেন্স থাকে। আচ্ছা, পরবর্তী টপিক আমরা দেখি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটি একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। তাহলে এখান থেকে আমরা প্রথম জানলাম কিন্তু যে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড যেটা জানলাম, যেটা লেখালেখি, মাইক্রোসফট এক্সেল যেটা জানলাম, এটা হিসাব নিকাশ, এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা যেটা বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এটার কাজ কি? এটা বিভিন্ন সভা, বিভিন্ন সেমিনার, মিটিং বা ক্লাসরুমের জন্য স্লাইড তৈরি করা। এতে টেক্সট, অডিও, ভিডিও এবং বিভিন্ন অ্যানিমেশন যোগ করা যায়। আমি যে স্লাইডে আপনাদের ক্লাসটি নিচ্ছি,
এটি কিন্তু পাওয়ার পয়েন্টে রেডি করা। এবং দেখেন এখানে টেক্সটের বিভিন্ন কালার দেওয়া আছে, বিভিন্ন ট্রানজিশন বা অ্যানিমেশন দেওয়া যাচ্ছে। এটা কিন্তু এটা আকর্ষণীয়ভাবে, এগুলা কিন্তু বইয়ের ইনফরমেশন। আমি যদি সোজাসুজি একটা বই এখানে তুলে ধরে আপনাদেরকে বোঝাতাম, বিষয়টা কিন্তু বেশি আকর্ষণীয় হইতো না, বা আপনাদের মনোযোগ ওইভাবে এখানে আসতো না। কিন্তু দেখেন এখানে তথ্যটা আমি বিভিন্ন কালার, বিভিন্ন ট্রানজিশন, অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, বই থেকে একটু ডিফারেন্ট ভাবে কিন্তু এখানে বোঝা যাচ্ছে। দেন মাইক্রোসফট এক্সেস, আমরা মাইক্রোসফট ওয়ার্ড জানলাম, মাইক্রোসফট এক্সেল জানলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং এরপর হচ্ছে মাইক্রোসফট এক্সেস যেটা, এটি ডেটাবেজ ম্যানেজমেন্ট, ডিবিএমএস, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এই সফটওয়্যারটি মূলত ব্যবহার করা হয়। এর কাজ হচ্ছে প্রচুর পরিমাণে বিপুল তথ্য, অনেক ডেটা আপনি যদি সংরক্ষণ করতে চান, যে প্রচুর পরিমাণে তথ্য বা ডেটা সংরক্ষণ এবং সেগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা, এই সাজিয়ে রাখার জন্য মূলত এই মাইক্রোসফট এক্সেস সফটওয়্যারটি ব্যবহার করা হয়। দেন হচ্ছে মাইক্রোসফট আউটলুক, এটি হচ্ছে যে মানুষের ব্যক্তিগত যে ইনফরমেশন গুলা, পার্সোনাল ম্যানেজার বলা হয় যেটাকে, অর্থাৎ এটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার। তার মানে আপনি এটা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন, যেমন আপনার ইমেইলে যে তথ্যটা, এই সকল ক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোসফট আউটলুকে আপনি যে অ্যাকাউন্টটা করেন, সেই অ্যাকাউন্টটা কিন্তু মাইক্রোসফট আউটলুকের। এটার কাজ হচ্ছে যেমন ইমেইল আদান প্রদান, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, বিভিন্ন শিডিউলিং করা যেটা। দেন হচ্ছে যে এটি এই সকল কাজের জন্য কিন্তু ব্যবহার করা হয়। সেটা কি? ইমেইল আদান প্রদান, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট এবং বিভিন্ন শিডিউলিং এর জন্য মূলত এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এই টপিক থেকে যেমন প্রশ্ন আসবে যে মাইক্রোসফট অফিস কাকে বলে, যেটা লেখালেখির জন্য ব্যবহার করা। মাইক্রোসফট অফিসে কত ধরনের এবং কি কি অ্যাপ্লিকেশন থাকে? আপনারা দেখলেন যে কয়েক ধরনের, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেস যেটা বললাম, অ্যান্ড হচ্ছে যে মাইক্রোসফট আউটলুক যেটা, এই সফটওয়্যারগুলো মূলত এখানকার উত্তর। দেন প্রশ্নটা আসতে পারে মাইক্রোসফট অফিসের কাজ বর্ণনা করো। এখানে কি কি কাজ? আমরা যে সংজ্ঞাটা দেখলাম, এই সংজ্ঞা থেকেই ওর কাজ দিতে পারি। এগুলো ছোট বড় উভয়, মানে অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় প্রশ্নের জন্য এই টপিকটা আসতে পারে। এরপর হচ্ছে ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ অ্যাজ এর প্রক্রিয়া। আমি আপনাদের আগে সান্ত্বনা দিয়ে রাখছি। সান্ত্বনা কি? আপনারা তো ক্লাসের জন্য খুবই উদ্বিগ্ন হয়ে গেছেন যে না, ক্লাস হচ্ছে লাগবেই, কারণ আপনাদের আগে আপনারা চাচ্ছেন যে প্রস্তুতিটা যাতে একটু ভালো থাক, এই কনফিডেন্স আগে আনি, দেন আমি এইগুলার বিস্তারিত আরো বোঝাবো। এই জন্য ক্লাসের লেকচারগুলো একটু সংক্ষেপ করেছি। ইনশাল্লাহ প্রত্যেকটা অধ্যায় থেকে যেভাবে ক্লাসে প্রশ্নগুলো আমাদের চুজ করা হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো আপনারা পরীক্ষায় পাবেন। অলরেডি যদি আপনারা কলেজে পরীক্ষা দিয়ে থাকেন, দেখবেন যে আমরা যে টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করাচ্ছি, এই টাইপের প্রশ্নই আপনারা পরীক্ষাতে পেয়েছেন। আচ্ছা, আমাদের এর পরের টপিক যে ডকুমেন্ট সংরক্ষণ। যে কোনো ডকুমেন্ট সংরক্ষণ করা যায় কি করে? মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখে বা তৈরি করে স্থায়ীভাবে সংরক্ষণ করাই হলো ডকুমেন্ট সংরক্ষণ। আপনি কোনো তথ্য কিভাবে সংরক্ষণ করে রাখবেন, এটা সেভ অ্যাজ বা সেভের মাধ্যমে। আমরা দেখি এটা ধাপ সমূহ। যে ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে সেই ডকুমেন্ট লেখার কাজ শেষ করতে হবে, অথবা ডকুমেন্টটি স্ক্রিনে আনতে হবে। এরপরে ফাইল মেনুতে ক্লিক করতে হবে, এটিকে একটি কমান্ড লিস্ট দেখাবে। সেভ অ্যাজ কমান্ডে ক্লিক করে ব্রাউজারে এটা ক্লিক করতে হবে, এটিকে সেভ ডায়ালগ বক্স দেখা যাবে, এই যে এই টাইপের, সেখানে আমরা এটা সেভ করব। এটা যদি আমরা দেখি একটু প্র্যাকটিক্যাল, আমি একটু প্র্যাকটিক্যাল করানোর চেষ্টা করছি যে আমরা কোনো ডকুমেন্টকে কিভাবে সেভ করব। আমরা এটা ওয়ার্ডের মধ্যে যদি ওয়ার্ড ওপেন করি, আপনি কোনো একটা তথ্য লিখলেন, এখানে একটা তথ্য লিখলেন, যে এখানে লিখলেন যে রশিদ আইসিটি কেয়ার, এটা লিখে নিলেন, যে একটা তথ্য এটা লিখলেন, এই তথ্যটাকে আপনি সেভ করবেন। এই তথ্যটা যদি সেভ করতে চান তাহলে এটা আগে লিখতে হবে, আপনার ডিসপ্লেতে আনতে হবে। আমাদের প্রশ্নটা কিন্তু যে কোনো ডকুমেন্ট কিভাবে সেভ করব। প্রথমে আমরা এটা একটা ওয়ার্ডে অথবা যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে এটা লিখবো, লেখার পরে এই যে এটা লিখলাম, লেখার পরে আমরা ফাইল মেনুতে যাব। ফাইলে গিয়ে দেখেন যে এখানে অনেকগুলো অপশন আসছে। এই অপশনগুলোর মধ্যে সেভ এবং সেভ অ্যাজ। সেভ হচ্ছে যে আপনি ডকুমেন্টটাকে সেভ করবেন, আর সেভ অ্যাজ হচ্ছে যে আপনি একই ডকুমেন্ট যদি ভিন্ন নামে ভিন্ন ফোল্ডারে যদি সেভ করতে চান, তাহলে সেভ অ্যাজে ব্যবহার করতে হবে।
ধরেন আপনি এই স্লাইডটাকে একটা তথ্য লিখবেন যে দেখা যাচ্ছে তৃতীয় অধ্যায়, তাহলে সেটা আপনি জাস্ট সেভে ক্লিক করলেই তৃতীয় অধ্যায়ের তথ্য আপনি এখানে সেভ করতে পারবেন। কিন্তু চাচ্ছেন ওই সেম তথ্যই যে আপনি লিখতে চাচ্ছেন যে তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস, তার মানে আর একটা নামে, তাহলে সেখানে আপনি সেভ অ্যাজ ক্লিক করতে হবে। তো আমাদের ডকুমেন্ট সেভ এবং সেভ অ্যাজ উভয়ের ক্ষেত্রেই সেভ করা যাবে। আমরা যে সেভে ক্লিক করি, এখানে লোকেশন চাবে যে আপনি কোথায় এটা সেভ করতে চাচ্ছেন। ধরেন আপনি ডেস্কটপে সেভ করবেন, তাহলে ডেস্কটপে এই লোকেশনটা ক্লিক করবেন। ডেস্কটপ মানে কম্পিউটারের সামনে। দেন আপনি এখানে নেমটা দিবেন, আপনি কোন নামে ওটা সেভ করতে চাচ্ছেন সেই নেমটা দিবেন। এটা দিলেন ফার্স্ট ওয়ার্ড বা ফার্স্ট, দেন সেভ করে দিলেই ওই তথ্যটি সেভ হয়ে যাবে। তাহলে আমাদের টপিকটা যদি আমরা এখানে ম্যানুয়ালি লেখা আছে যে কোনো ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ করা যায়, প্রথমে ডকুমেন্টটাকে সংরক্ষণ করতে হবে, তার মানে ওই ডকুমেন্টটাকে লিখতে হবে। একটু মিসিং আছে, সংরক্ষণ করতে হবে, সেই ডকুমেন্ট লেখার কাজ শেষ করতে হবে। মানে আমরা যে রশিদ আইসরিকে যেটা লিখলাম ওটা লেখার পর স্ক্রিনে ওটা থাকবে। এবার ওই কর্নারে ফাইল মেনুতে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসলো, ওখানে সেভ অ্যাজ কমান্ডে ক্লিক করে এটা ব্রাউজে ক্লিক করে আমি কোথায় সেভ করব সেটা ক্লিক করে এটা সেভ করা গেল। এই যে এই টাইপের একটা স্ক্রিন এখানে আসলো। আমাদের পিডিএফ যে স্লাইড আছে স্লাইডের মধ্যে এই তথ্য দেওয়া থাকবে। দেন দেখেন আমাদের আরেকটু যে ফাইল নেম বক্সে যে নাম ফাইল সংরক্ষণ করবে সেই নামটা আমরা ওখানে দিয়েছি। যে পরবর্তী ধাপ যে ফাইল নেম বক্সে আমরা যখন সেভ করতে গেছি আমরা যে নামটা দিব সেই নামটা, যেমন এখানে একটা তথ্য দেখানো হয়েছে লেখার পরে যে অনার্স ফার্স্ট ইয়ার লেকচার স্লাইড চ্যাপ্টার 3, তাহলে এটা নাম দিয়ে দেন যদি আমরা সেভে ক্লিক করি, সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তার মানে যদি আমি দ্রুত একটা তথ্য দেখাই, আপনি কোনো ডকুমেন্ট স্ক্রিনে লিখবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে সেভ, সেভের পরে আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন সেই ব্রাউজে ক্লিক করবেন, দেন নাম দিবেন, সেভ করবেন। এটাই কিন্তু একটি ডকুমেন্ট সেভ করার ধাপ সমূহ। এটা আমরা আরো সামনে যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন একদম টু দা পয়েন্টে প্র্যাকটিক্যাল কনসেপ্টগুলো দেখলে সহজেই পারবো। এখান থেকে যে টাইপের প্রশ্ন আসবে যে ডকুমেন্ট সংরক্ষণ বলতে আমরা কি বুঝি, এরপরে একটি ডকুমেন্টকে কিভাবে সংরক্ষণ করা যায় ওই ধাপগুলা, ধাপ 1 লিখতে হবে, ধাপ 2 ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করতে হবে, দেন ব্রাউজ আসবে, সেখান থেকে ওইটার লোকেশন আমরা দিব এবং একটা ফাইলের নাম দিব, দেন সেভ। এরপর বলছি যে তোমার নাম দিয়ে একটি ডকুমেন্ট সংরক্ষণ করা ধাপ সমূহ, আমি যেমন রশিদ আইসরিকে লিখলাম ওই তথ্যটাই একটা নাম লিখতে হবে, তার ধাপ সমূহ একদম স্টেপ বাই স্টেপ লিখতে হবে, যে প্রথমে ধাপ 1 ধাপ 2 এভাবে। এটা ছোট বড় উভয়ের ক্ষেত্রে অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় প্রশ্নের ক্ষেত্রে এই টাইপের কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আমাদের পরবর্তী টপিক ছিল সম্পাদনা সরঞ্জাম, যে এই ওয়ার্ডের মধ্যে কাজ করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনার জানতে হবে বা সম্পাদন করতে হবে। সম্পাদনা সরঞ্জাম বলতে আমরা বুঝি ডকুমেন্ট তৈরি করার পর তাকে কাটছাট করে আবার নির্ভুল এবং সুন্দর করার জন্য যে কমান্ডগুলো ব্যবহার করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো ডকুমেন্টকে আমরা তৈরি করেছি, লিখেছি, লেখার পরে সেটাকে আবার প্রয়োজন যে এটা পুনরায় এডিট করব, এখান থেকে কিছু অ্যাড করব বা কিছু বাদ দিব, এটা বিভিন্ন ডিজাইন করব, এই যে কমান্ডগুলো ব্যবহার করা হয় সেই কমান্ডগুলোকেই বলা হয় কি সম্পাদনা সরঞ্জাম। সেই সরঞ্জামের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে যে কপি পেস্ট। আপনার একটা তথ্য আছে, এই তথ্যটাকে কপি পেস্ট করতে হবে। সেই কপি পেস্টের কনসেপ্ট যদি আমরা দেখি, এটা আপনারা অনেকে জানেন যে কপি পেস্ট বলতে এই তথ্যটা আপনি কপি করবেন। তাহলে এটা কিবোর্ডে কপি করার জন্য আপনি কন্ট্রোল সি দিবেন, প্রথমে এটা সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে যে এই যে কন্ট্রোল, এইটা এই কন্ট্রোল সিতে কপি, দেন আপনি এটা যদি পুনরায় এখানে লিখেন যে কন্ট্রোল ভি যদি দেন, দেখেন পেস্ট, ওইটা পুনরায় আবার পেস্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা আগে টপিকটা দেখি, সহজেই এটা পারবো ইনশাল্লাহ। যে প্রথমে কপি পেস্ট বলতে একটা লেখা কপি করা দেন পেস্ট করা, এটার জন্য কিবোর্ডে কন্ট্রোল সি, সিটিআরএল যেটা আছে এটাকে বলা হয় কন্ট্রোল, কন্ট্রোল সিতে কপি এবং কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট। এর পাশে কাট পেস্ট, কন্ট্রোল এক্স যদি দেন তাহলে সেটাকে বলা হয় কাট এবং কন্ট্রোল ভিতে কিন্তু পেস্ট। আপনি চাচ্ছেন যে এখানে যে তথ্যটা আছে এই তথ্যটা সম্পূর্ণ আপনি কাট করতে, তাহলে এখানে কন্ট্রোল এক্স প্রেস করবেন, দেখেন তথ্যটা নাই। দিয়ে এই তথ্যটা আপনি অন্য কোথাও পেস্ট করতে যাচ্ছেন, সেখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন, তথ্যটা কিন্তু চলে আসবে।
তার মানে সহজে বোঝা যাচ্ছে যে এখানে কাট পেস্ট বলতে যে কোনো তথ্য যদি আমার মুছে ফেলার প্রয়োজন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এরপর হচ্ছে মুছে ফেলা বা ডিলিট করা, কন্ট্রোল এক্স দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আনডু এবং রিডু, যেগুলো আপনি একটা লেখা ভুল গেছে, এই ভুল গেছে আপনি চাচ্ছেন সে আমি আপনাদের একটু আগে যেটা দেখালাম যে এর আগে যেটা ছিল যে আনডু বলতে আপনি এখানে একটা তথ্য আমি মুছে দিই, কেয়ারটা মুছে দিলাম। এখন আপনার হুট করে মনে হচ্ছে যে না, আমার কেয়ারটা প্রয়োজন, তখন আনডু বলতে আপনি এটা আবার চাচ্ছেন, তাহলে কন্ট্রোল জেড দিলে, কন্ট্রোল জেড প্রেস করবেন, ওই তথ্যটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে চলে আসবে কন্ট্রোল জেডে। এটাকে বলা হয় আনডু। আর রিডু হচ্ছে যে আপনি তথ্যটা মুছে ফেলেছেন, আবার আগেরটা যেটা মুছেছেন হুট করে মনে হচ্ছে যে না ওইটা আমার আবার লাগবে, তাহলে সেটা হচ্ছে রিডু। সেটা কন্ট্রোল এইচ প্রেস করলেও রিডু দেখা যায়। ফাইন্ড খোঁজা, কোন একটা তথ্য আপনি খুঁজবেন, সেখানে হচ্ছে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ এ আপনি একটা তথ্য, ধরেন একটা পেজের মধ্যে অনেক তথ্য লেখা, এই তথ্যের মধ্যে আপনি নির্দিষ্ট কোনো তথ্যকে খুঁজে বের করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফাইন্ড যে অপশনটা আছে এটা কন্ট্রোল এফ এ এটা ব্যবহার করতে হয়, খুঁজে পাবেন আপনি। এরপরে প্রতিস্থাপন, যে আপনি একটা তথ্যকে আর একটা জায়গায় প্রতিস্থাপন করতে আছেন, সেখানে রিপ্লেস আপনি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে যে সম্পাদনা সরঞ্জাম, এখান থেকে বিভিন্ন শর্টকাট টাইপের কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে যে আমি পরবর্তী যখন প্র্যাকটিক্যাল ক্লাস নিব তখন এই টপিকগুলো সেখানে আলোচনা করব। আপনারা জাস্ট প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য এই টপিকটা রেডি করে রাখেন। অনেকে কম্পিউটার সম্পর্কে এই আইডিয়া আছে, জাস্ট দেখা যাচ্ছে যে আপনি অপশনগুলোর নাম জানেন না। অনেকে বিভিন্ন কোর্স করে, যারা ছেলে তারা অনেকে ফ্রিল্যান্সিং করে, মেয়েরাও করে, তো তার মধ্যে তারা কিন্তু এই টাইপের কাজগুলো কিন্তু প্র্যাকটিস করে। আর ফোনের মধ্যে আমরা এখন ব্যবহার করি এইগুলা, কপি পেস্ট, কাট পেস্ট, কোনো কিছু ডিলিট করা, মুছে ফেলা, এগুলা কিন্তু ব্যবহার করি, অনেকে এগুলা জানে। এখানকার যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা, তার মধ্যে খোঁজা, যে কোনো তথ্য খুঁজে বের করতে যে সম্পাদনা সরঞ্জামটা ব্যবহার করে সেটা, যে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড এমন একটি ফিচার যা ডকুমেন্টের কোনো নির্দিষ্ট শব্দ বা টেক্সট খুঁজে বের করতে সাহায্য করে। আমাদের এই সম্পাদনা সরঞ্জামের মধ্যে ফাইন্ড যে অপশনটা আছে, ফাইন্ড, আপনার বলতে পারে যে ফাইন্ডের কাজ কি, যে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ডের কাজ কি। ফাইন্ডের কাজ কি হচ্ছে যে কোনো তথ্যকে, অনেক তথ্যের মধ্যে কোনো তথ্য বা কোনো শব্দকে আপনি খুঁজে বের করতে যাচ্ছেন, তাহলে সেখানে আপনার জাস্ট সেই অপশনে যাবেন, অপশনে গিয়ে আপনি সেখানে কন্ট্রোল এফ প্রেস করবেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ প্রেস করলে আপনার একটা ডায়লগ বক্স আসবে, সেই বক্সের মধ্যে লিখতে হবে। আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল এফ, দেখেন এই যে এখানে একটা ডায়লগ বক্স আসছে। এখন আপনি জাস্ট খুঁজতে চাচ্ছেন আইসিটি, তাহলে এই বক্সের মধ্যে আপনি লিখেন আইসিটি, দেন এটা সার্চ করেন, দেখছেন আইসিটি যেখানে যেখানে আছে সেই তথ্যটা কিন্তু মার্ক হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে কি যে কোনো তথ্যকে খুঁজে বের করার জন্য ফাইন্ড অপশনটি ব্যবহার করা হয়। ফাইন্ডের শর্টকাট কি আমি আগেই বললাম যে কন্ট্রোল এফ, এটা কন্ট্রোল এফ এর মাধ্যমে আপনি কোনো তথ্য খুঁজে পাবেন। ফাইন্ড টুলসের ব্যবহার সুবিধা, সময় খুব কম লাগে, একটা ধারাবাহিকতা একটা রক্ষা হয়, ভুল সংশোধন করা যায়, আপনি ভুল সংশোধন করতে পারছেন। এরপরে বুক এডিটিং করা যায়, মানে আপনি এটা হচ্ছে যে ভুল যেটা করবেন এই ভুলটাকে আপনি আবার এডিটিংও করতে পারবেন এখানে, অর্থাৎ যেটা ভুল হয়েছে সংশোধন করে আপনি ওইটাকে আবার এডিটিং করতে পারবেন। এরপর হচ্ছে নথি বিশ্লেষণ করতে পারবেন, যে কোনো তথ্যকে আপনি বিশ্লেষণ করতে পারবেন। দেন হচ্ছে রিপ্লেস, প্রতিস্থাপন, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে রিপ্লেস করার জন্য, রিপ্লেস এমন একটি ফিচার যা ডকুমেন্টের মধ্যে কোনো নির্দিষ্ট শব্দ, বাক্য, টেক্সট খুঁজে বের করে সেটিকে অন্য কোনো শব্দ বা বাক্য দ্বারা পরিবর্তন করতে পারে। আপনি চাচ্ছেন যেখানে যে আইসিটি লেখা আছে, তো এটা খোঁজার পর আপনি চাচ্ছেন আইসিটি এর জায়গায় এখানে হয়ে যাবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাহলে যেখানে যেখানে আইসিটি লেখা ছিল সেই জায়গাটা কিন্তু আমি রিপ্লেস অপশনের মাধ্যমে ওই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দিতে পারবো। সেখানে যে কন্ট্রোল এইচ প্রেস করলে আপনার সেম ডায়লগ বক্স আসবে। এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করব। রিপ্লেস টুলসের ব্যবহার, এটা একই ধরনের, সময় কম লাগে, ধারাবাহিকতা রক্ষা হয়, ভুল সংশোধন হয় এবং বড় কোনো পরিবর্তন এখানে করা যায় এবং উন্নত ফরম্যাটিংয়ে যে কোনো তথ্য দেওয়া যায়।
দ্রুত যে কোনো তথ্য অনুসন্ধান করা যায়। এখান থেকে আপনি যে টাইপের প্রশ্ন পাবেন, সম্পাদনা সরঞ্জাম কি, এই সরঞ্জামগুলো লিখো, ফাইন্ডের বৈশিষ্ট্য, রিপ্লেসের বৈশিষ্ট্য, যে রিপ্লেস কেন ব্যবহার করা হয়, ফাইন্ড কিন্তু কোনো তথ্য খুঁজে বের করার জন্য, আর রিপ্লেসটা যে আমি চাচ্ছি যে কোনো তথ্য একাধিকবার লিখেছি, ওই একাধিকবার লেখা তথ্যের জায়গায় আমি নতুন কোনো একটা ওয়ার্ড অ্যাড করতে, সেখানে আমার রিপ্লেস এটা ব্যবহার করা হয়। রিপ্লেস ও ফাইন্ডের মধ্যে পার্থক্য, এটা ব্যবহার করাই যে একটি ওয়ার্ডের জায়গায় আরেকটি ওয়ার্ড দেওয়ার জন্য, আর ফাইন্ড ব্যবহার করাই অনেক তথ্যের মধ্যে নির্দিষ্ট কোনো তথ্য খোঁজার জন্য। এটাও সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় প্রশ্নের ক্ষেত্রে আসবে। আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। এটা আপনারা এইচএসসিতে জেনেছেন যে হাইপার লিঙ্কটা কি জিনিস। হাইপার লিঙ্ক মূলত কোনো একটি জায়গায় ওয়েব পেজ সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। আপনি একটা তথ্য লিখছেন, তথ্য লেখার পর সেখানে লিখে দিয়েছেন যে এই প্রোডাক্ট সম্পর্কে, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য নিচের ওয়েবসাইটে ক্লিক করুন, অথবা লিখেছেন যে নিচের তথ্যটি ক্লিক করুন। অনেক তথ্য দেখেন না, ফেসবুকে অনেক সময় পোস্ট দেখেন, এই পোস্টের মধ্যে একটা ওয়ার্ড খুব সবুজ হয়ে আছে বা একটু কালার হয়ে আছে, নিচে আন্ডারলাইন হয়ে আছে, ওইটাকে কিন্তু বলা হয় হাইপার লিঙ্ক। ওটা কিন্তু এমনি ওখানে অ্যাড হয়নি, ওটা হাইপার লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে হয়েছে। তো হাইপার লিঙ্কটা কি জিনিস? কোনো ডিজিটাল ডকুমেন্টের এমন একটি শব্দ বা বাক্য বা ছবি যার উপর ক্লিক করলে সরাসরি অন্য কোনো ফাইল বা ডকুমেন্ট বা ওয়েবসাইটের ঠিকানা পৌঁছে যাবে। এটা যে কোনো ওয়েবসাইটের মধ্যে কিন্তু হাইপার লিঙ্ক থাকে। আমি যদি আপনাদের একটু হাইপার লিঙ্ক সম্পর্কে একটু দেখাই যে হাইপার লিঙ্ক আসলে কি জিনিস। আসলে কম্পিউটারের টপিকগুলো প্র্যাকটিক্যাল ছাড়া বোঝানো একটু কষ্টকর। সে ধরেন আমি বাংলাদেশে একটা তথ্য এখানে সার্চ দিই, যে বাংলাদেশ এই টাইপের একটা তথ্য এখানে সার্চ দিলাম, দেন আমাদের এখানে এই উইকিপিডিয়ার মধ্যে একটা তথ্য আসলো। দেখেন এই জায়গায় কিছু তথ্য মার্ক হয়ে আছে। আমি যদি এই প্যাসেঞ্জার এটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার অন্য একটা তথ্যের মধ্যে চলে যাচ্ছে। তো এই ধরনের তথ্যগুলোকে বলা হয় হাইপার লিঙ্ক। আমাদের সেই টপিকটাই আলোচিত করছি আমরা, যে হাইপার লিঙ্ক মূলত অন্য কোনো ফাইল বা অন্য কোনো ডকুমেন্টে যাবে। অবস্থান ও কাজের ধরন অনুযায়ী হাইপার লিঙ্ক প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, যেটা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে একই ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। তার মানে ইন্টারনাল বলতে ওই ইন্টারনালি একটা ওয়েবসাইটের মধ্যে থাকবে। যেমন হোম থেকে কন্ট্যাক্ট পেজে যাওয়া যায়। আমরা যদি নির্ধারিত একটা ওয়েবসাইট দেখি, যে আপনি হোম থেকে ধরেন আমি এখানে সার্চ করলাম যশোর বোর্ড, যশোর বোর্ডে যখন প্রবেশ করছি, এর মধ্যে দেখেন এই যে এখানে যে কন্ট্যাক্ট আছে, এইটাই ক্লিক করলে কিন্তু আমি অন্য একটা এই যশোর বোর্ডের অন্য একটা পেজে আসছি যেখানে এই কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। তার মানে ইন্টারনাল বলতে একই পেজের অন্য একটা তথ্যের মধ্যে যাওয়া। এরপর এক্সটার্নাল বলতে এই লিঙ্কে ক্লিক করলে সম্পূর্ণ অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। ধরেন আপনার একটা ওয়েবসাইটের মধ্যে আপনি চাচ্ছেন আর একটা ওয়েবসাইট অ্যাড করতে, যশোর বোর্ডের মধ্যে আপনি ঢাকা বোর্ড অ্যাড করতে চাচ্ছেন, তাহলে ওই টাইপের হবে এক্সটার্নাল, মানে এক্সট্রা ভাবে এখানে অ্যাড আছে। এটা যেমন ব্লগে, ফেসবুকে, মানে আপনি একটা ব্লগ লিখেছেন, এখানে ফেসবুক লিখে তাতে লিঙ্ক যুক্ত করে দিয়েছেন। আপনারা ব্লগ লিখে আপনার ফেসবুকে লিঙ্ক দিয়েছেন, ব্লগ লিখছেন একটা পেজে, দেন ওখানে ফেসবুকে লিঙ্ক যখন দিয়েছেন তখন আপনার ফেসবুকের মধ্যে চলে যাচ্ছে। ফেসবুক হচ্ছে আরেকটি ওয়েবসাইট। এর হচ্ছে অ্যাঙ্কর বা বুকমার্ক লিঙ্ক, এটি একই পেজের এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন পেজের নিচের দিকে থাকা ব্যাক টু টপ তথ্য দেওয়া থাকে সেই তথ্যের মাধ্যমে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা জানবো হাইপার লিঙ্কের গুরুত্ব। এই হাইপার লিঙ্কের আসল গুরুত্বটা আছে কিনা, এখান থেকেও প্রশ্ন থাকে যে হাইপার লিঙ্কের গুরুত্ব আলোচনা করো। তো এই টাইপের কনসেপ্টের মধ্যে এর গুরুত্বটা একটু পয়েন্ট আকারে দিব, যে তথ্য দ্রুত আদান প্রদান করা যায়। আপনারা যে কোনো টপিক পয়েন্ট করে লিখবেন তাহলে নম্বর পাওয়া যাবে বেশি। যে হাইপার লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারী এক ক্লিকে বিশাল তথ্য ভান্ডারে পৌঁছাতে পারে। যে আপনি একটা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন, বিশাল একটা তথ্য ভান্ডারে আপনি পৌঁছায় যাচ্ছেন। এরপর রেফারেন্স বা উৎস প্রদান, কোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য যেহেতু একটি লিঙ্ক দেওয়া থাকে তাহলে বোঝা যায় যে আসলে এর উৎপত্তি স্থল কোনটা। মূল উৎসের লিঙ্ক যুক্ত করে ডকুমেন্টের গ্রহণযোগ্যতা বাড়ানো যায়, যে বোঝা যায় না এই ডকুমেন্টটি বা এই প্রোডাক্টটি, এই তথ্যটি একটা অথেন্টিক তথ্য। নেভিগেশন সহজ করা, নেভিগেশন বলতে আপনি বড় কোনো
ওয়েবসাইট বা দীর্ঘ পিডিএফ বা ফাইল ডকুমেন্টকে কাঙ্ক্ষিত তথ্য, আপনি যে তথ্যটি চাচ্ছেন এই কাঙ্ক্ষিত তথ্য দ্রুত খুঁজে পেতে হাইপারলিংক পথ প্রদর্শক হিসেবে কাজ করে। তার মানে আপনি যে কোনো বড় তথ্য বা যে কোনো বিশাল তথ্য ভাণ্ডার সম্পর্কে আপনি সহজেই ধারণা পেতে পারেন এই হাইপারলিংকের মাধ্যমে। এরপর এসইও, এসইও যেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে হাইপারলিংক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ওয়েবসাইটে র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে। আপনি কোনো একটা ডকুমেন্টকে যখন এসইও করবেন তখন কিন্তু এটা সহজেই খুঁজে পাবেন এবং সেটা র্যাঙ্কিংও আসবে। এইটাই ছিল হাইপারলিংকের কনসেপ্ট। আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু এইটা। হাইপারলিংক থেকে আপনি কেমন প্রশ্ন পাবেন, যে হাইপারলিংক কাকে বলে সেটাকে লিখবেন। হাইপারলিংকের প্রকারভেদ আমরা দেখলাম, অনেকগুলা 3 ধরনের দেখলাম, যে 3 ধরনের বর্ণনা লিখবো সেটা। হাইপারলিংকের গুরুত্ব, এই 3টা কনসেপ্ট থেকেও কিন্তু আপনি অবশ্যই ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবেন। এটা ছোট বড় উভয়ের ক্ষেত্রে থাকে। তো এইটাই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের আজকের টপিক। প্রত্যেকটা ক্লাসের পরে আমার রিকোয়েস্ট থাকবে, আমি যে টপিকগুলো আলোচনা করি যদি সেখানে আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। একটা বিষয় মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের আইসিটির দায়িত্বটা ফুল নিয়েছি এবং ইনশাল্লাহ আমাদের গ্রুপের মধ্যে যারা অ্যাড আছেন এবং আমার ক্লাসগুলো যারা দেখছেন, আপনাদের আইসিটিতে পূর্ণাঙ্গ যে নম্বর আছে এবং আপনাদের আশানুরূপ ফলাফল করানোর সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার। আমরা পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট করব, যেখানে স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের কনসেপ্ট থাকবে। আশা করি আপনারা আমাদের ক্লাসগুলো রেগুলার এবং ভালোভাবে দেখছেন। আমি প্রত্যেকটা ক্লাসের শেষে বারবার বলছি, এগুলো আপনারা খাতায় লিখে সেটা নোট করে রাখবেন এবং ইনশাল্লাহ আমরা মেন টপিক থেকে আপনাদের জন্য একটি শীট প্রোভাইড করব, যে শীট থেকে আপনি আমাদের ক্লাস দেখছেন, প্লাস এগুলো রেকর্ড করছেন এবং ওই শীটটা কমপ্লিট করলে ওখানে একটু অ্যারেঞ্জ করে লেখা থাকবে। কারণ অনেক সময় এতগুলা পিডিএফ থেকে বা এতগুলো তথ্য থেকে লেখা একটু অসম্ভব হয়। ওই মুহূর্তে যদি আপনি পড়েন সেটা কাজে লাগবে। আশা করি শীটটিও আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।